আজ আপনাদের এমন এক ছেলের গল্প শোনাবো যার নাম টয়। ভাবুন তো একবার, আপনার জীবনে যদি নতুন কোনো দিনই না আসে কেমন লাগবে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন ক্যালেন্ডারের পাতায় একই দিন আটকে আছে। ঠিক এমনই এক অদ্ভুত সময়চক্রে আটকে পড়েছে আমাদের গল্পের নায়ক টয়। পুরো গল্প জুড়ে রয়েছে অনেক মজার আর ইমোশনাল সব ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত সে কি পেরেছিল এই সময়চক্র থেকে বের হতে? তার শেষ পরিণতি বা কি হয়েছিল? চলুন তবে জেনে নেওয়া যাক। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তবে স্পেশালি বলতে গেলে ভালোবাসা আর টাইম ট্রাভেলের একটা অনন্য মিলবন্ধন এই সিনেমাটা, তাই আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি নিউ ইয়ারের ইভেন্টে একটা জমজমাট পার্টিতে টয় আজব ভঙ্গিতে নাচানাচি করছে। তার কাণ্ড কারখানা দেখে আশেপাশে সবাই বেশ বিরক্ত। আর এই ব্যাপারটা আয়োজকদের চোখে পড়লে পার্টির সিকিউরিটি গার্ডরা তাকে ধরার জন্য ছুটে আসে। চারিদিকে তখন নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছে। ঠিক রাত 12টা বাজলেই শুরু হবে নতুন বছর। সবাই একসাথে কাউন্টডাউন শুরু করে। 10, 9, 8। অন্যদিকে টয় সিকিউরিটি গার্ডদের চোখে ধুলো দিয়ে দৌড়ে স্টেজের উপরে উঠে যায় আর হোস্টের হাত থেকে মাইক কেড়ে নিয়ে সে চিৎকার করে বলতে থাকে, তোমরা যতই 10 থেকে 1 পর্যন্ত গোনো না কেন, কোনো লাভ হবে না। নতুন বছর আর কখনোই আসবে না। আর যেই না সবাই কাউন্টডাউন শেষ করে 1 বলল, অমনি সবকিছু ঝাপসা হয়ে গেল আর টয়ের দিনটা আবারও সেই সকাল থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আসলে টয় একটা টাইম লুপে আটকে পড়েছে। তার জীবনে আর কোনো নতুন দিনই আসছে না। সে এমন একটা দিনে আটকে গেছে যেটা পার হলেই নতুন বছর শুরু হবে, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ। তার জীবনে জানুয়ারির 1 তারিখ যেন অমাবস্যার চাঁদ হয়ে গেছে। আসি করে আসেই না। প্রতিদিন ঠিক রাত 12টা বাজলেই দিনটা আবার রিসেট হয়ে যায় আর সকাল থেকে নতুন করে শুরু হয়। তবে মজার ব্যাপার হলো এই ঘটনাটা শুধু টয়ের সাথেই ঘটে, কারণ সে ছাড়া বাকি সবার স্মৃতি মুছে যায়। তারা নতুন দিনে আবার ঠিক আগের কাজগুলোই করতে থাকে যা তারা আগের দিন করেছিল, কিন্তু টয়ের সবকিছু মনে থাকে। টয় পেশায় একজন ডিজিটাল ড্রয়িং আর্টিস্ট। সে খুব সুন্দর ছবি আঁকতে পারে। প্রতিদিনের মতো আজও তার দিনটায় একই সকাল দিয়ে শুরু হয়। আর দিনের শুরুটাই সে শুরু করে বোনকে জ্বালানোর মাধ্যমে। এই হলো তার বোন রিন। বিরক্ত হয়ে রিন তার দিকে একটা কলম ছুড়ে মারে। কিন্তু এই টাইম লুপে এতবার একই দিন পার করতে করতে টয় এখন প্রায় সবকিছুরই ভবিষ্যৎ জেনে গেছে। তাই সে একদম পারফেক্টলি কলমটা ধরে ফেলে। আর তার বোন এরপরে কি কি বলবে সেটাও সে আগে থেকেই বলে দেয়। এই ঘটনাটা যে সে কতবার ঘটতে দেখেছে তার কোনো শেষ নেই। রিন তো আর এসবের কিছুই জানে না, কারণ বাকিদের মতো তার স্মৃতিও রিসেট হয়ে যায়। এরপর টয় যখন সকালের নাস্তা করতে আসে, প্রতিবারের মতো আজও তার বাবার হাতে ধাক্কা লেগে টেবিলের উপরে থাকা একটা কফির কাপ নিচে পড়ে যেতে লাগছিল। কিন্তু টয় তো আগে থেকেই জানে কাপটা পড়বে, তাই সে প্রতিবারের মতো কাপটা ধরে ফেলে আর বাবাকে বলে, বাবা দেখো চুলার উপর রাখা খাবারটা পুড়ে যাচ্ছে। আর প্রতিবারের মতো তার বাবার বানানো পোড়া খাবারটা না খেয়েই সে বাড়ি থেকে বের হয়ে যায়। মজার ব্যাপার হলো এই টাইম লুপে আটকে পড়ে টয় প্রথমে খুব ভয় পাচ্ছিল, কিন্তু এখন আর তার কোনো ভয়ই নেই। উল্টো সে এখন প্রতিদিন নতুন নতুন উদ্ভট সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। কখনো সে বক্সার সেজে বক্সিং করে, কখনো টুকটুক ড্রাইভার হয়ে রাস্তায় নেমে পড়ে, আবার কখনো রকস্টার সেজে গিটার বাজায়। আর এভাবেই সে একটা দিনের মধ্যেই নিজের জীবনকে নানা রঙে রাঙিয়ে উপভোগ করতে থাকে। একদিন এসব করতে করতে তার আর ভালো লাগছিল না। মনটা খারাপ হয়। সে তার বন্ধু জ্যাকের কাছে যায়। আর এই জ্যাক হলো এক চরম লেভেলের গেমার। সে সারাদিন শুধু গেমই খেলতে থাকে। টয় প্রতিবারের মতোই তার বন্ধুকে বলে যে সে একটা টাইম লুপে আটকে পড়েছে। আর স্বাভাবিকভাবেই জ্যাক তার কথা বিশ্বাস করে না। কিন্তু টয় যখন তাকে পরের কয়েক মিনিটে গেমের মধ্যে কি কি হবে, যেমন শত্রু কোন দিক থেকে তাকে আক্রমণ করবে, এই সবকিছু বলে দেয়, তখন জ্যাকের চোখ কপালে ওঠে। সে বিশ্বাস করতে বাধ্য হয়। তবে তাতে কোনো লাভ নেই, কারণ পরের দিন সকালে জ্যাক আবার সবকিছু ভুলে যাবে। আর টয় তখন হতাশ হয়ে বলে, আমার জীবনটা তোর এই গেমের মতোই হয়ে গেছে বন্ধু। খেলা শেষ হলেই আবার প্রথম থেকে শুরু করতে হয়। কথা বলতে বলতেই জ্যাক তাকে বলে, এই গেমের মধ্যে অনেক বাগ আছে, যার কারণে গেমে মাঝে মধ্যেই সমস্যা হয়। তখন আমি কম্পিউটার রিসেট দিলেই গেমটা আবার ঠিক হয়ে যায়। এই কথাটা শোনার সাথে সাথেই টয়ের মাথায় এক অদ্ভুত বুদ্ধি খেলে যায়। কম্পিউটার যদি রিসেট বা রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়, তাহলে আমিও যদি নিজেকে রিসেট করতে পারি, হয়তো এই টাইম লুপ থেকে বের হয়ে যেতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, নিজেকে রিসেট করবে কিভাবে? কম্পিউটারের তো একটা সুইচ আছে, কিন্তু মানুষের তো নেই। তখনই তার মাথায় এক ভয়ঙ্কর চিন্তা আসে, যদি আমি আজ মারা যাই তাহলে হয়তো এই টাইম লুপ ভেঙে যাবে। এটা ভেবে সে রাস্তার মাঝখানে একটা দ্রুতগামী ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়ে সে সরে আসে। ঠিক তখনই অন্য দিক থেকে একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। গাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে নেমে আসে। প্রথমে সে টয়কে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? আর টয়ের প্রাণ তখন প্রায় যায় অবস্থা। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েটা তাকে বলে, চিন্তা করো না, আগামীকাল আবার সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখনই টয় সেখানেই মারা যায়। কি আশ্চর্য!
টয়ের দিনটা আবার সেই সকাল থেকেই শুরু হয়ে যায়। কিন্তু মেয়েটার বলা শেষ কথাটা তার মাথায় ঘুরপাক খেতে থাকে। মেয়েটা বলেছিল আগামীকাল আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথাটার মানে কি? টয়ের মনে হতে থাকে মেয়েটাও হয়তো তার মতোই একই টাইম লুপে আটকে পড়েছে। প্রথমেই টয় মেয়েটার চেহারা মনে করে একটা কাগজে এঁকে ফেলে। তারপর আগের দিনের অ্যাক্সিডেন্টের ঠিক একই সময় সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে। আসলে সে দেখতে চায় মেয়েটা আবারও এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যায় কিনা, কারণ মেয়েটা যদি এই লুপের একটা অংশ হয় তাহলে সে একই সময়ে একই কাজ করবে। কিন্তু যখন ঠিক সেই সময়টা আসে তখন ওই ট্রাকের পরে আর কোনো গাড়ি আসে না। তখন টয় নিশ্চিত হয়ে যায় যে মেয়েটা তার মতোই এই টাইম লুপে আটকে আছে। এরপর সে তার আঁকা ছবিটা নিয়ে আশেপাশের মানুষদেরকে দেখাতে শুরু করে আর মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। কিন্তু কেউই তাকে কোনো সঠিক তথ্য দিতে পারছিল না। আর খুঁজতে খুঁজতে এক রাস্তায় সে কালকের সেই গাড়িটা দেখতে পায় এবং অবশেষে মেয়েটার দেখাও পায়। টয় তার সাথে কথা বলতে এগিয়ে যায় আর বলে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আরে আমি তো সেই ছেলে যাকে তুমি কাল গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছিলে। আসলে আমি তখন রকস্টারের পোশাকে ছিলাম, তো তাই হয়তো এখন চিনতে পারছো না। এই কথা শুনে মেয়েটা অবাক হয়ে যায় এবং তাকে চিনতে পারে। সে বলে, আমি তো ভেবেছিলাম এই টাইম লুপে শুধু আমি একাই আটকে আছি। কিন্তু প্রথমে অবাক হলেও সে টয়কে এড়িয়ে যেতে শুরু করে। তখন টয় তাকে এক জায়গায় আসতে ইশারা করে। দেখা যায় এক বৃদ্ধ দাদু সেখানে ভায়োলিন বাজাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা পাখির পালক উড়তে উড়তে তাদের দিকে আসছিল। টয় মেয়েটাকে এমন একটা পারফেক্ট জায়গায় দাঁড় করায় পালকটা উড়ে এসে ঠিক তার মাথায় পড়ে। আসলে এই ঘটনাটা টয় আগেও অনেকবার ঘটতে দেখেছে। এটা দেখিয়ে সে মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করে। মেয়েটা বলে, তুমি কি শুধু এটা দেখানোর জন্যই আমাকে এখানে ডেকেছিলে? এগুলো তো শুধু সময়ের অপচয়। টয় হেসে বলে, আমাদের কাছে তো সময়ের কোনো মূল্যই নেই, সময় তো ঘুরে ফিরে একই দিনে চলে আসে। এরপর টয় নিজের নাম বলে। মেয়েটাও তার নাম জানায় বিন। এভাবেই কথা বলতে বলতে আমাদের টয় একটা সুযোগ মেরেই দেয়। সে বলে, যেহেতু আমরা একই দিনে আটকা পড়েছি, আমার মনে হয় আমাদের যোগাযোগ রাখা উচিত। এই বলে সে বিনের ফোন নাম্বার চেয়ে বসে। বিনও তাকে তার নাম্বারটা দেয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয়। সে বলে, আগামীকাল এই নাম্বারটা আবার অদৃশ্য হয়ে যাবে। যদি তোমার নাম্বারটা মনে থাকে তাহলে আমরা আবারও কথা বলবো। কিন্তু টয় আত্মবিশ্বাসের সাথে বলে, আমি অবশ্যই মনে রাখবো। আর সেদিন রাতে টয় বারবার নাম্বারটা বলতে বলতে দিনটা শেষ করে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সে বিনকে মেসেজ করে এবং একটা হোটেলের ঠিকানা দিয়ে দেখা করতে বলে। প্রথম দিন বিন সেখানে আসে, কিন্তু টয়কে দূর থেকে দেখেই চলে যায়। সে দেখা করে না। টয়ও হাল ছাড়ে না। সে প্রতিদিন নাম্বারটা মনে রাখে আর তাকে মেসেজ দিতে থাকে। এভাবে প্রায় 6-7 দিন কেটে যায়। বিন প্রতিদিন তাকে লুকিয়ে দেখত, কিন্তু সামনে আসতো না। একদিন টয় যখন হতাশ হয়ে বসেছিল ঠিক তখনই বিন সেখানে চলে আসে। টয় বলে, আমি তো ভেবেছিলাম আমাদের হয়তো আর দেখাই হবে না। টয় বিনকে জিজ্ঞেস করে, তুমি এই লুপে কতদিন ধরে আটকে আছো? বিন বলে, 4 দিনের বেশি হবে, তবে আমি ঠিক শিওর না। টয় বলে, প্রথমে তো আমার খুব মজা লাগতো, কখনো বক্সার কখনো গাড়ি চালক, কত কি যে করেছি, কিন্তু এখন আর ভালো লাগে না। এসব কথা বলতে বলতেই টয় হঠাৎ করেই বিনকে সরে যেতে বলে। আর ঠিক তখনই উপর থেকে একটা পিৎজা রুটি উড়ে এসে বিনের মাথায় পড়ে। আসলে টয় এই হোটেলে বিনের জন্য 6-7 দিন ধরে অপেক্ষা করতে করতে এই ঘটনাটা বহুবার দেখেছে। আর টয়ের কাণ্ড দেখে বিন হেসেই কুটি কুটি। এভাবেই তাদের মধ্যে আবারও নতুন করে আলাপ জমে ওঠে। এর পরের দিন তারা দুজনে মিলে একটা স্পেস মিউজিয়ামে দেখা করে। বিন বলে, আমার পদার্থবিজ্ঞান আর জ্যোতির্বিদ্যা নিয়ে পড়তে অনেক ভালো লাগে। টয় অবাক হয়ে বলে, এগুলো কি অনেক মজার জিনিস? বিন বোঝাতে শুরু করে, কিন্তু বিনের কথাগুলো টয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। মিউজিয়াম থেকে বের হয়ে আসার সময় টয়ের পাশ দিয়ে যাওয়া এক ছেলেকে সে থামিয়ে দেয়। আর ঠিক তখনই ওপর থেকে একটা পাখির পটি এসে ছেলেটার বদলে টয়ের হাতে পড়ে। এটা দেখে বিনের হাসি আর থামেই না। তবে আমাদের টয় এইসব করে এক অদ্ভুত শান্তি পায়। সে বলে, আমি এই লুপে আটকে যাওয়ার পর থেকে একটা জিনিস করতে খুব ভালোবাসি, কিছু পারফেক্ট মোমেন্ট খুঁজে বের করা, যেগুলোর ভবিষ্যৎ আমি আগে থেকেই জানি। টয় তখন বিনকে বলে, টাইম লুপে আটকে থাকার ফলে তোমার এমন কিছু চেষ্টা করা উচিত যা তুমি আগে কখনো করনি। এই কথা শুনে বিন টয়কে নিয়ে সোজা একটা ব্যাংকে চলে আসে। সেখানে সে একটা চিরকুটে কিছু একটা লিখে ব্যাংকের কর্মকর্তাকে দেয়। আর চিরকুটে লেখা ছিল, এই ছেলেটা একজন ডাকাত, ওকে সব টাকা দিয়ে দিন। এরপর ব্যাংকের কর্মীরা ভয় পেয়ে টাকাটা টয়কে দিয়ে দেয়। টাকা হাতে পেয়ে বিন চিৎকার করে বলতে শুরু করে, বাঁচাও, এই লোকটা একজন ডাকাত, এর কাছে বন্দুক আছে, ও আমাকে ডাকাতি করতে বাধ্য করেছে। আর এটা শুনেই ব্যাংকের গার্ডরা ছুটে এসে টয়ের দিকে বন্দুক তাক করে আর সেখানেই তার গেম ওভার করে দেয়। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিন কোন লেভেলের ভয়ঙ্কর মেয়ে। এর পরের দিন যখন বিনের সাথে আবারও দেখা হয়, টয় অভিযোগের সুরে বলে, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি এই টাইম লুপে 2 বার মারা গেছি। বিন হেসে বলে, তুমি তো বলেছিলে এমন কিছু করতে যা আমি আগে কখনো করিনি। এই বলে সে তার গাড়ি নিয়ে ঝড়ের গতিতে ড্রাইভিং করতে শুরু করে। এতে টয়ের অবস্থা আবারও 12টা বেজে যায়। এরপর বিন টয়কে একটা নদীর ধারে নিয়ে যায়। সে বলে, তুমি কি কখনো ভেবেছিলে আমরা এমন একটা দিনে আটকে যাব যে দিনটা পার হলেই নতুন বছর চলে আসবে? টয় বলে, একটু অদ্ভুত লাগে, তবে আমার কাছে এখন সব দিনই সমান। আর ঠিক তখনই বিন টয়কে একটা পারফেক্ট মোমেন্ট দেখায়।
যেখানে একটা পাখি নদী থেকে মাছ শিকার করে। এটা দেখে টয় বলে, বাহ, এই তো একটা পারফেক্ট মোমেন্ট। সে বিনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে এই জিনিস দেখানোর জন্য এখানে এনেছো? তখন বিন কিছুটা মন খারাপ করে বলে, মাঝে মাঝে আমার নিজেকে ওই মাছটার মতোই অসহায় মনে হয়। আমি কি করছি, কেন করছি, কিছুই জানি না। টয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি আমরা এক ঘুমন্ত পৃথিবীতে আটকে আছি, কিন্তু আমরা এই একটা দিনের মধ্যেই এমন অনেক কিছু করতে পারছি যা সাধারণ মানুষ কখনো পারে না। তাই আমি চাই তুমি তোমার নিজের সময়কে আরো মূল্য দাও, অন্য কারো জন্য না, নিজের জন্য। এরপর থেকে বিন আর টয় প্রতিদিনই দেখা করে আর শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা সব পারফেক্ট মোমেন্টগুলো খুঁজে বের করে আর সেগুলো একসাথে উপভোগ করতে থাকে। আমাদের টয় তো এসব কিছু করে এক আলাদা শান্তি পায়। যেমন প্রতিবারই রাস্তায় এক জায়গায় একজন মানুষ গাড়ি থামিয়ে একটা কচ্ছপকে রাস্তা পার করতে সাহায্য করে। একটা ছোট্ট ফুল গাছের উপরে শুকাতে দেওয়া কাপড় থেকে টপ টপ করে পানি পড়ে। আবার কখনো এমন এক জায়গায় বৃষ্টি থেমে গিয়ে আকাশে 7 রঙের রংধনু ওঠে। আর এদিকে বিনও টয়ের সাথে থাকতে থাকতে এই পারফেক্ট মুহূর্তগুলো খুঁজতে ভালোবাসতে শুরু করে। একদিন কথা বলতে বলতেই টয় বিনকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমরা এই টাইম লুপে কেন আটকে আছি? তখন বিন তাকে বিজ্ঞানের কিছু জটিল তত্ত্ব বোঝাতে শুরু করে, যার নাম চতুর্থ মাত্রার প্যাটার্ন। সে বলে, আমার মনে হয় আমরা 2 ধরনের টাইম কিউবের মাঝামাঝি একটা জায়গায় আটকে পড়েছি। বিজ্ঞানের ভাষায় একেই চতুর্থ মাত্রার প্যাটার্ন বলে, যার কারণে আমাদের সময় আর এগোচ্ছে না। এসব শুনে টয়ের মাথার উপর দিয়ে সবকিছু চলে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিন হেসে বলে, তোমার মতো বোকা মানুষ এসব বুঝবে না। তুমি তোমার বোকা স্বর্গেই ভালো আছো, তবে পারলে সেই বোকা স্বর্গ থেকে একটু বেরিয়ে আসো। টয় বিনকে বলে, তোমার এই মহাবিশ্ব, পদার্থবিজ্ঞান এসব নিয়ে ভাবতে বোরিং লাগে না? বিন বলে, আমার এসব কিছু জানতে অনেক ভালো লাগে। তখনই টয় বিনকে প্রশ্ন করে, তুমি যদি সৌরজগতের কোনো তারা হতে চাইতে তাহলে কোনটা হতে? বিন তখন বলে, আমি সৌরজগতের ভুলে যাওয়া গ্রহ প্লুটোর মতো হতে চাইবো, যাকে কেউ কখনো মনে রাখে না। আসলে সে এই কথাটা এজন্য বলে কারণ তারা এই টাইম লুপে যা কিছু পাগলামি করছে, লুপটা ভেঙে গেলে এসব কিছু কারো মনে থাকবে না। একইভাবে সময় কাটাতে কাটাতে টয় ধীরে ধীরে বিনকে ভালোবাসতে শুরু করে। সেদিন সন্ধ্যায় এক রাস্তায় কিছু মানুষ নাচানাচি করছিল। টয় তখন এক বৃদ্ধা দাদির সাথে নাচতে শুরু করে। কিছুক্ষণ নাচার পর দাদি টয়ের হাতটা বিনের হাতে ধরিয়ে দেয়। এরপর তারা দুজনে একসাথে নাচতে শুরু করে। এই মুহূর্তে দুজনেই দুজনের প্রতি এক অদ্ভুত অনুভূতি অনুভব করে। এরপর থেকে বিনও টয়ের সাথে সময় কাটিয়ে মজা করতে থাকে। কখনো তারা বক্সিং ম্যাচে চিটিং করে ম্যাচ জিতে যায়, কখনো টুকটুক গাড়িতে চড়ে সারা শহর ঘুরে বেড়ায়, আবার কখনো টয়ের সেই পাগলা বন্ধু জ্যাকের ঘরে বাজি ফুটিয়ে তার অবস্থা খারাপ করে দেয়। এইভাবে বিভিন্ন মজার কাজ করে তারা টাইম লুপে সময় কাটাতে থাকে। বিন টয়কে বলে, এরকম পাগলদের মতো কাজ করাটাও কিন্তু খুব একটা খারাপ না। ঠিক তখনই বিনের ফোনে একটা ফোন আসে আর সে সেখান থেকে চলে যায়। একদিন টয় বসে বসে বিনের ছবি আঁকছিল। তখনই তার বোন রিন এসে ছবিটার ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে সেদিন রিনের স্কুলে টেনর বাজানোর প্রতিযোগিতা ছিল। টেনর একটা বাদ্যযন্ত্র আর কি, আর সে যদি এখানে জিততে পারত তাহলে স্কলারশিপ পেত। যাই হোক, টয় তার বোনকে জিজ্ঞেস করে সে কি বিনকে তার মনের কথা জানিয়ে দেবে। বোনের সাথে কথা বলতে বলতেই তার মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে তার বন্ধু জ্যাকের সাহায্য চায়, কিন্তু এই জ্যাক তো গেম ছেড়ে উঠতেই চায় না। তাকে গেম থেকে ওঠানো প্রায় অসম্ভব একটা কাজ। বন্ধুরা, আপনাদেরও যদি এমন কোনো বন্ধু থাকে তার নামটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। কিন্তু টয় তাকে প্রায় টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর যখন সন্ধ্যা হয়, টয় বিনকে একটা জায়গায় ডেকে নিয়ে আসে। আসলে টয় তাদের একসাথে কাটানো সব পারফেক্ট মুহূর্তগুলো একটা বড় দেয়ালে এঁকেছে, যা সে বিনকে দেখাতে চায়। সেই রংধনু, কচ্ছপ বাঁচানো মানুষটা আর অন্য সব সুন্দর মুহূর্তগুলো। এসব দেখে বিন ভীষণ খুশি হয়। তখন টয় বিনকে তার মনের কথা জানিয়ে দেয়। এই বলে সে বিনকে কিস করতে যায়, কিন্তু বিন তাকে থামিয়ে দিয়ে বলে, আমরা একটা টাইম লুপে আটকে আছি, আমাদের এটা করা ঠিক হবে না। আর প্রতিবারের মতোই তার মোবাইলে একটা কল আসে এবং সে দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু তার মোবাইলে কে ফোন করে সেই ব্যাপারটাই সে কিছুই বলে না। আর এতে টয়ের মন খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে বাসায় ফিরে আসে। বাসায় আসার পর তার বাবা তাকে বলে, তোর জন্য একটা চাকরি খুঁজে পেয়েছি, এই নিয়ে তোর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু টয় তো এই কথা আগেও বহুবার শুনেছে। এবার সে বিরক্ত হয়ে তার বাবাকে বলে, আমি জানি তুমি এখন কি বলবে, ছবি এঁকে কোনো ভালো ভবিষ্যৎ নেই। কিন্তু বাবা, আমার তো কোনো ভবিষ্যৎই নেই, আমি কখনো সামনে এগোতেই পারি না, ঘুরে ফিরে একই দিনে চলে আসি, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তার বাবা এসব কথার মানে না বুঝলেও বলেন, আমি তোর পাশে আছি, আমি তোর কথা চিন্তা করি। তখন সে রেগে গিয়ে তার বাবাকে বলে, তুমি আমার কথা চিন্তা করে কি করবে? তুমি তো তোমার নিজের 20 বছরের চাকরিটা ছেড়ে দিয়ে এখন একটা কফি শপ খোলার চিন্তা করছো। আমার চেয়ে তো
এখন তোমার ভবিষ্যৎ আরো বেশি অন্ধকার। আসলে তার বাবা পরের দিন তাদের ঘরের সামনের অংশে একটা কফি শপ খুলতে চেয়েছিলেন। টয়ের এই কথায় তার বাবা খুব কষ্ট পান। এরপর সে যখন তার রুমে যাচ্ছিল আর তখন তার বোন প্রতিবারের মতো টেনর বাজাচ্ছিল, কিন্তু টয় এর আগে কোনোবারই এই সময় তার বোনের রুমে গিয়ে তাকে কিছু বলেনি। তবে আজ সে কিছুটা বিরক্ত হয়ে তার রুমে গিয়ে ঢোকে আর তাকে টেনর বাজাতে বন্ধ করতে বলতে চেয়েছিল। সে দেখে তার বোন কাঁদছে, কারণ তার বোন আজকের প্রতিযোগিতায় হেরে গেছে আর সে স্কলারশিপটা পায়নি। সে টেনর বাজানোর সময় নার্ভাস হয়ে গিয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছিল। স্কলারশিপ না পাওয়ায় সে আর কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবে না। টয় বলে, স্কলারশিপ না পেলে কি হয়েছে, তুই কোনো ভালো প্রাইভেট কলেজে পড়বি। তার বোন কাঁদতে কাঁদতে বলে, বাবার কাছে প্রাইভেট কলেজে পড়ানোর মতো অত টাকা নেই। তখন টয় তার বাবার উপরে আরো বিরক্ত হয়ে বলে, কেন যে বাবা 20 বছরের চাকরিটা হঠাৎ করেই ছেড়ে দিল, এখন এই বয়সে এসে কফি শপ খোলার শখ হয়েছে। তখনই তার বোন বলে, বাবা চাকরিটা ছাড়েনি, বাবাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, নয়তো সে তার 20 বছরের পুরনো চাকরি কিছুতেই ছেড়ে দিত না। আর এই কথা শোনার পর টয়ের বাবার প্রতি তার সব রাগ অভিমান যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। সে বলে, আমি এসব কিছু জানতাম না কেন। তার বোন বলে, তুই কিভাবে জানবি, তুই তো সারাদিন শুধু নিজের কথাই চিন্তা করিস, আমাদের কথা কি একবারও ভাবিস। এরপর সে তার বাবার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল চেক করে আর সেখানে দেখে তার বাবা টয়ের আঁকা ছবিগুলো দিয়ে বিভিন্ন জায়গায় চাকরির জন্য পোস্ট দিয়েছেন, কারণ টয়ের ছবি আঁকতে ভালো লাগে। টয়ের মা বছর খানেক আগে মারা গিয়েছেন। মায়ের হাতের রান্না তার খুব পছন্দ ছিল। মা মারা যাওয়ার পর থেকে সে আর কখনোই ঘরে ঠিক মতো খেত না, তাই তার বাবা প্রতিদিন তার জন্য নতুন নতুন রান্না করার চেষ্টা করতেন। কিন্তু টয় প্রতিদিনই তার বাবার বানানো খাবারটুকু না খেয়েই চলে যেত। আর হঠাৎ করেই এই সব কিছু ভেবে সে কান্নায় ভেঙে পড়ে আর ঠিক তখনই দিনটা আবারও শুরু হয়ে যায়। তবে আজ সে তার ভুলগুলো শুধরে নিতে চায়। সে প্রথমে তার বোনের কাছে গিয়ে তাকে উৎসাহ দিয়ে বলে, তুই স্টেজে উঠে একদম ভয় পাবি না, সুন্দর করে পারফর্ম করবি। এরপর তার বাবার হাত লেগে কাপটা পড়ে যাওয়ার সময় সে আর ধরে না, বরং সে বাবাকে বলে, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, তুমি দেখো চুলার উপর খাবারটা পুড়ে যাচ্ছে। এরপর তার বাবা তার জন্য খাবার নিয়ে আসে। সেটা আজকেও পুড়ে গিয়েছিল, কিন্তু আজকে টয় সেই পোড়া খাবারটাই খেতে শুরু করে। সে বলে এটা স্বাদ খুব একটা ভালো না, কিন্তু তবুও সে খেতে থাকে। এই দৃশ্য দেখে তার বাবা ভীষণ খুশি হয়ে যায় আর তারা সবাই মিলে হাসতে হাসতে সেই পোড়া খাবারটাই খায়। এরপর তার বোন স্কুলের মিউজিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিবারের মতোই সে প্রথমে ভালো শুরু করলেও কিছুক্ষণ পরেই নার্ভাসের কারণে সবকিছু ভুলে যায় আর একদম থেমে যায়। কিন্তু এবার টয় তাকে উৎসাহ দেওয়ার জন্য দর্শকের সারি থেকে তাকে ইশারা করে বলে, তুই পারবি। ভাইকে দেখে সে অনেক সাহস পায় আর সাধারণভাবে আবারও বাজাতে শুরু করে। সেখানে থাকা সবাই তার বাজানো শুনে মুগ্ধ হয়ে যায়। রাতে স্কলারশিপের রেজাল্টটা জানানো হয় এবং রিন এবার সিলেক্ট হয়ে গেছে। তারা সবাই খুব খুশি হয়। আজ রাতেই তো নতুন বছর আসার কথা। টয়ের বাবা আর বোন তার জন্য অনেক খুশি। তারা সবাই প্রার্থনা করে যেন তাদের আগামীকালকের কফি শপটা ভালোভাবে চলে। দেখতে দেখতে রাত 12টার সময় হয়ে আসে। সবাই 10 থেকে 1 পর্যন্ত গুনতে শুরু করে, কিন্তু টয় জানে 1 বলার সাথে সাথেই আবার সবকিছু রিসেট হয়ে যাবে। তাই সে কাউন্টডাউন 5-এ আসার মধ্যেই তার পরিবারের সাথে নববর্ষ উদযাপন করে নেয়। আর ঠিকই দিনটা আবারও নতুন করে শুরু হয়ে যায়। এরপর সে একদিন তার বন্ধু জ্যাকের কাছে আসে। তাকে ভবিষ্যৎবাণী করে আবারও বুঝিয়ে দেয় যে সে একটা টাইম লুপে আটকে আছে। তখন জ্যাক তাকে বলে তার এক চাচা আছে যে কিনা এসব বিষয় নিয়ে অনেক ভালো জানে। টয় সেই চাচার সাথে দেখা করতে যায়। এই চাচারা কি আবার নাসায়ও কাজ করতেন, কিন্তু তাকে দেখে কেন জানি আস্ত একটা তার ছেঁড়া পাবলিক মনে হচ্ছিল। চাচা তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন, কিন্তু টয় তাকে থামিয়ে দিয়ে বলে, চাচা আমাকে একটু সহজভাবে বোঝান, আমি এখান থেকে কিভাবে বের হতে পারি। তখন চাচা একটা খাবার হাতে নিয়ে উদাহরণ দিয়ে বলে, মনে করো এই খাবারের পাত্রটা হচ্ছে তুমি, আর তুমি এই পাত্রের মধ্যেই ঘুরছো। কিন্তু তুমি যদি এই পাত্রের মধ্যে ঘুরতে ঘুরতে অনেক দ্রুত ভ্রমণ করতে পারো, তাহলে তুমি এই সময় থেকে বের হয়ে যেতে পারবে। চাচার এই তার ছেঁড়া যুক্তি শুনে টয়ের মাথা ঘুরে যায়। তার মাথায় কিছুই ঢোকে না। তবে সেখানে থাকা একটা বাচ্চার খেলনা প্লেন দেখে তাদের মাথায় একটা বুদ্ধি আসে। যদি প্লেনে করে অন্য কোনো দেশে চলে যাওয়া যায়, তাহলে হয়তো এই টাইম লুপ থেকে বের হওয়া সম্ভব। এরপর টয় বিনকে মেসেজ করে ডাকে। সে বলে, তোমার সাথে আমি অনেক সময় কাটিয়েছি, যদিও আমরা একই দিনে আটকে আছি, কিন্তু আমি তোমাকে আগামী প্রত্যেকটা দিনে দেখতে চাই। বিন বলে, তোমাকে ছাড়া আমিও হয়তো কখনোই ওইসব পাগলামি করতে বের হতাম না, আমারও তোমার কথা সবসময় মনে পড়তো। তখন টয় বিনকে বলে, তুমি বলেছিলে তুমি সৌরজগতের প্লুটোর মতো হতে চাও, যাকে সবাই ভুলে যাবে, কিন্তু তুমি হলে আমার সৌরজগতের সূর্য। এরপর সে বিনকে প্লেনে করে জাপানে যাওয়ার বুদ্ধিটা বলে। এমনকি তারা রাতে পাসপোর্ট নিয়ে জাপানের প্লেনে উঠে পড়ে। টয় বিনকে বলছিল হয়তো আজকের রাতটাই এই লুপের শেষ রাত, কিন্তু প্লেন ছাড়ার কিছুক্ষণ আগেই বিন বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। প্লেন ছাড়ার সময় হয়ে গেলেও বিন আর ফিরে আসে না। পরে সে টয়কে মেসেজ করে জানায়, আমি দুঃখিত, আমি আসতে পারবো না। এতে টয় খুব কষ্ট পায়। প্লেন উঠতে শুরু করে আর টয় ঘড়ির দিকে তাকিয়ে থাকে, সময় আবার ফিরে যায় কিনা দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এতে লুপের কিছুই হলো না। টয় টাইম লুপ থেকে বের হতে পারল না।
এরপর থেকে টয় আর বিন কখনোই একে অপরের সাথে দেখা করেনি। আর এবার আমাদের এই গল্পটা মোড় নেয় বিনের দিকে। শুরুতে একটা হাসপাতালের দৃশ্য দেখানো হয়। বিনের মায়ের ক্যান্সার, আর তিনি শেষ অবস্থায় আছেন। টাইম লুপ শুরু হওয়ার প্রথম দিন সে কিছুই বুঝতে পারেনি। সে প্রতিদিন একটা বেঞ্চে গিয়ে বসতো, আর তার সামনে একটা কুকুরছানা চলে আসতো, যেটাকে সে তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসতো। আস্তে আস্তে সে বুঝতে পারে সে একটা টাইম লুপে আটকে পড়েছে। আর সেই দিন রাতেই তার মা মারা যান। আর প্রতি রাতে বিনের কাছে যে ফোন কলটা আসতো, সেটা আসলে ডাক্তার তার মায়ের মৃত্যুর খবর তাকে জানানোর জন্য করতেন। আমরা বিনকে টয়ের সাথে হাসি খুশি দেখতাম, কিন্তু সে প্রতিদিন রাতে তার মায়ের মৃত্যুর কষ্ট একাই সহ্য করত। এরপর দৃশ্য পরিবর্তন হয়। টয় আবারও সেই চাচার সাথে দেখা করতে যায়। চাচার সেই তার ছেঁড়া যুক্তি শুনে এবার টয় প্রচন্ড রেগে যায়, আর মনে মনে বলে আজ এই চাচার জন্যই বিন আর আমার সম্পর্কের এই অবস্থা। সে রেগে মেগে চাচার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে আচ্ছা মতো কেলানি দিতে শুরু করে। চাচাকে মারার ফলে তার হাতে চোট লাগে, আর সে হাসপাতালে আসে। আর সেখানেই সে বিনকে দেখতে পায়। সে দেখে বিন তার মৃত মায়ের পাশে বসে কাঁদছে। তখন সে বিনের কষ্টটা বুঝতে পারে, আর ঠিক তখনই 12টা বেজে যায়, আর দিনটা পুনরায় শুরু হয়। পরের দিন বিনের মা আবারও জীবিত হয়ে যান, কিন্তু বিনের মন খারাপ দেখে তার মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে মা? বিন বলে, তেমন কিছু না। তখন তার মা বলে, তুই কি কাউকে পছন্দ করিস? বিন তার মাকে বলে, হ্যাঁ, রিসেন্টলি একটা ছেলের সাথে আমার আলাপ হয়েছে, কিন্তু সে একটু অদ্ভুত ধরনের, অনেক বেশি কথা বলে, সব সময় হাসি খুশি থাকে। সে আমাকে নিজের জন্য বাঁচতে শিখিয়েছে। সে আমাকে উপলব্ধি করিয়েছে যে আমাদের চারপাশে অনেক ছোট ছোট সুন্দর জিনিস আছে যা আমরা খেয়ালই করি না, কিন্তু আমি তার অনুভূতিতে আঘাত করেছি। তবে যাই হোক, তুমি এসব ভুলে যাও, আমি তোমার সাথেই অনেক সুখে আছি। তখন তার মা তাকে বলেন, আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো প্রিয় মানুষ। আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু তোর কাছে অনেক সময় আছে, আর তাই তোর যা ঠিক মনে হয় সেভাবেই জীবন কাটানো উচিত। আমার জন্য চিন্তা করিস না, আমি কোথাও যাব না, আমি সবসময় তোর স্মৃতিতে বেঁচে থাকবো। মায়ের কথা শুনে বিন তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে একটা সময়কে জোর করে ধরে রাখা উচিত না। এরপর সে টয়ের বন্ধু সেই গেমার জ্যাকের কাছে যায়। প্রতিবারের মতোই জ্যাক তাকে চিনতে পারে না, তবে বিন টয়ের পরিচয় দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। জ্যাক বলে, টয় তো আমাকে কখনো তোমার কথা বলেনি। বিন বলে, সে বলেছিল, কিন্তু তোমার মনে নেই। এরপর বিনও জ্যাকের গেমে কি কি হতে চলেছে তা আগে থেকেই বলে দেয়, কারণ বিন আর টয় এখানে আগেও অনেকবার এসেছে আর জ্যাককে গেমটা খেলতে দেখেছে। জ্যাক আজ পর্যন্ত গেমটা জিততে পারেনি, কিন্তু আজ বিনের সাহায্যে সে গেমটা জিতে যায়। গেমটা জিতে যাওয়ার পরে স্ক্রিনে একটা নতুন প্যাটার্ন দেখানো হয়। জ্যাক বলে, আরে এই গেমে যে এই প্যাটার্ন আছে তা তো আমি আগে কখনোই জানতাম না। এই কথা শুনেই বিনের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে ভাবে এই টাইম লুপের হয়তো এমন কোনো গোপন প্যাটার্ন আছে। এরপর সে সোজা টয়ের ঘরে গিয়ে তার সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়। সে বলে, আমি মনে হয় একটা উপায় খুঁজে পেয়েছি এই টাইম লুপ থেকে বের হওয়ার জন্য। বিন টয়কে বলে, এই টাইম লুপে সবসময় কিছু প্রাকৃতিকভাবে পারফেক্ট মোমেন্ট ঘটে যেগুলো আমরা খুঁজতাম, আর এই পারফেক্ট মোমেন্টগুলোর সাথে হয়তো সেই চতুর্থ মাত্রার প্যাটার্নের কোনো সম্পর্ক আছে। যদি আমরা একদিনে সবগুলো পারফেক্ট মোমেন্ট ভ্রমণ করি তাহলে হয়তো আমরা এই লুপ থেকে বেরিয়ে যেতে পারবো। এরপর তারা সব পারফেক্ট মোমেন্টগুলো ম্যাপ অনুযায়ী ভ্রমণ করে চতুর্থ মাত্রার প্যাটার্নটা মেলানোর চেষ্টা করে। তারা প্রায় পুরো প্যাটার্নটা মিলিয়ে ফেলে, কিন্তু একটা জায়গা তখনও বাকি থেকে যায়। তারা প্যাটার্ন অনুযায়ী আন্দাজ করতে পারে সেই জায়গাটা হলো হাসপাতাল, যেখানে বিনের মা আছেন। তখন বিন তার মার সম্পর্কে টয়কে সবকিছু খুলে বলে। সে বলে, যেদিন আমি জানতে পারি আমার মায়ের শেষ সময় চলে এসেছে, আমি হাসপাতালে ছুটে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি মা আর নেই। আমি তাকে শেষবারের মতো জীবিত দেখতে পাইনি, আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই আমি স্রষ্টার কাছে প্রার্থনা করেছিলাম আমার মায়ের কাছে থাকার জন্য আমি সবকিছু ছাড়তে রাজি আছি। এরপরই আমি দেখি আমার মা আবারও জীবিত হয়ে গেছেন, কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমি একটা টাইম লুপের মধ্যে আটকা পড়ে যাব। আর ওই দিন আমি তোমার সাথে প্লেনে করে যাইনি, কারণ আমি আমার মাকে ছেড়ে যেতে চাইনি। সে আরো বলে, তবে আমি প্রথমে অবাক হয়েছিলাম যে তুমি কেন এই টাইম লুপে আটকে গেছো, কিন্তু এখন আমার মনে হয় তুমি আমার জীবনের এক নিয়তি। তুমি না থাকলে হয়তো আমি এই সময়ের ভালো আর খারাপ দিকগুলো কখনোই বুঝে উঠতে পারতাম না। এরপর বিন টয়কে কিস করে। সন্ধ্যাবেলা তারা দুজনে বিনের মায়ের কাছে যায়, আর টয় বিনের মায়ের সাথে পরিচিত হয়। বিন তার মাকে বলে, আমরা দুজন একসাথে থাকতে চাই। বিনের মা বলে, আমি খুব খুশি হয়েছি, আর ধন্যবাদ তোকে, তুই সবসময় আমার পাশে ছিলি, আর আমার এই শেষ মুহূর্তেও তুই আমার পাশে আসিস। তিনি আরো বলেন, আজ রাতেই তো নতুন বছর আসবে, যদি আমি মারা যাই তুই কষ্ট পাস না। যখন নতুন বছরের আতশবাজি আকাশে ফোটানো হবে, আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে তোর সাথে আতশবাজি দেখার জন্য অপেক্ষা করব। এইসব শুনে বিন তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ তার মা তো আর জানে না যে যদি এই টাইম লুপ আজকে শেষ হয়ে যায় তাহলে হয়তো এটাই তার মায়ের সাথে তার শেষ দেখা। এরপর দৃশ্য পরিবর্তন হয়। সবাই নতুন বছর আসার জন্য অপেক্ষা করছে। টয় বিনকে তার মায়ের দেওয়া লকেটটা পরিয়ে দেয়। টয় আর বিন আশা নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ রাতটাই হয়তো এই টাইম লুপের শেষ রাত। তারা নতুন বছরের আতশবাজি দেখতে পারবে।
তখনই নতুন বছর আসার সময় হয়ে যায়। সবাই প্রতিবারের মতো 10 থেকে 1 পর্যন্ত গুনতে শুরু করে, আর যেই না 10 থেকে 1 পর্যন্ত গোনা শেষ হয়, আকাশে হাজারো রঙের আতশবাজি ফুটে ওঠে। সময় আর পুনরায় ফিরে যায় না, তার মানে তারা অবশেষে টাইম লুপ থেকে বের হতে পেরেছে। চারিদিকে সবাই নতুন বছরের খুশিতে উল্লাস করছিল। টয় আর বিনের ভালোবাসা অবশেষে এই কঠিন সময়চক্রকে হারিয়ে দিয়েছে। আর এভাবেই আমাদের আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। কিন্তু এই গল্পটাকে শুধু টয় আর বিনের? একবার ভেবে দেখুন, আমরাও কি কখনো না কখনো নিজেদের জীবনের একঘেয়ে টাইম লুপে আটকে পড়ি না? একই রুটিন, একই ব্যস্ততা, একই অভিযোগ। আমরা সবসময় একটা সুন্দর আগামীর অপেক্ষা করি, কিন্তু আজকের দিনটাকে ভুলে যাই। গল্পটা আমাদেরকে শেখায়, নতুন দিনের জন্য শুধু অপেক্ষা করলে চলবে না, নতুন দিনকে তৈরি করে নিতে হয়। টয়ের মতো আমাদেরকেও শিখতে হবে চারপাশে ছোট ছোট পারফেক্ট মোমেন্টগুলোকে খুঁজে নিতে, আর সেগুলোকেই মন ভরে উপভোগ করতে। বিনের মতো আমাদেরকেও বুঝতে হবে, কিছু অতীতকে বেদনা নিয়ে বিদায় জানাতে পারলেই সুন্দর ভবিষ্যতের দরজা খোলে। প্রিয়জনকে জোর করে আঁকড়ে ধরে রাখার নামই শুধু ভালোবাসা না, বরং তাদের স্মৃতিকে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়ার নামও ভালোবাসা। আজকের পর থেকে যখনই সকালে আপনার ঘুম ভাঙবে, ক্যালেন্ডারের দিকে তাকিয়ে একবার ভাববেন, এটা শুধু একটা তারিখ না, এটা একটা নতুন সুযোগ নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার, প্রিয় মানুষদেরকে আরেকটু বেশি ভালোবাসার, আর নিজের গল্পটা নতুন করে লেখার একটা সুযোগ। প্রতিটি নতুন সকালই এক অমূল্য উপহার, এই উপহারকে অবহেলা করবেন না। ব্যাস এতটুকুই বলা ছিল। আর এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা মুভিটার নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদেরকে আর অপেক্ষা করতে হবে না। আমাদের আজকের মুভির নাম লাভ স্টাক। আর এবার চলে যাচ্ছি সরাসরি আমাদের ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ চঞ্চল ভাই। তিনি লিখেছিলেন, ভাই আমার টাকাও নাই, বউও নাই, বিয়েও হচ্ছে না, কি করবো ভেবে পাত্তি না। এভাবে আমাদের পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন কোনো চমৎকার মুভি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।